নগদ ডিজিটাল ব্যাংক বিকামস কান্ট্রিজ ফার্স্ট শেডিউলড ডিজিটাল ব্যাংক। দেশের প্রথম শেডিউলড ডিজিটাল ব্যাংকের স্থান দখল করে নিয়েছে নগদ ডিজিটাল ব্যাংক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি অনুবাদের নতুন একটি ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে এই এডিটোরিয়ালটি সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখান থেকে আমরা নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ এবং ইডিয়মস শিখব। পাশাপাশি পার্টস অফ স্পিচগুলো আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব, স্ট্রাকচারগুলো আমরা দেখার চেষ্টা করব। সো আমাদের হেডলাইনটি খেয়াল করুন, নগদ ডিজিটাল ব্যাংক বিকামস কান্ট্রিজ ফার্স্ট শেডিউলড ডিজিটাল ব্যাংক। সো এই বাক্যে আমাদের সাবজেক্ট হচ্ছে যে নগদ ডিজিটাল ব্যাংক, এই অংশটি আমাদের সাবজেক্ট। নগদ ডিজিটাল ব্যাংক কি হয়েছে খেয়াল করুন, ভার্ব হচ্ছে বিকামস, হয়ে উঠেছে। সো এখানে মূলত এরকম ছিল যে নগদ ডিজিটাল ব্যাংক বিকেম, হয়ে উঠেছে, মানে পাস্ট সিম্পল টেন্সে ছিল। কারণ রিপোর্ট কিন্তু সবসময় পাস্ট সম্পর্কে লেখা হয়, কিন্তু হেডলাইনের ক্ষেত্রে পাস্ট ইভেন্টসগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে প্রকাশ করা হয়। এই কারণে এখানে বিকেম না দিয়ে বিকামস দেওয়া হয়েছে, ঠিক আছে। সো খেয়াল করুন, নগদ ডিজিটাল ব্যাংক বিকামস, নগদ ডিজিটাল ব্যাংক হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? পরে বলা হচ্ছে কান্ট্রিজ, দেশের। এখানে খেয়াল করুন, এই যে অ্যাপোস্ট্রফি এস, কান্ট্রির পরে অ্যাপোস্ট্রফি এস, এর অর্থ কিন্তু এর বা রয়ের মতো হয়, অফের অনুবাদ যেরকম সেরকম। কান্ট্রিজ, দেশের। এখন দেশের কি? দেশের হচ্ছে ফার্স্ট শেডিউলড ডিজিটাল ব্যাংক, প্রথম শেডিউলড ডিজিটাল ব্যাংক। সো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে শেডিউলড ব্যাংকটা কি? শেডিউলড ব্যাংক হচ্ছে যে নির্দিষ্ট কিছু মানদণ্ড আছে, যে মানদণ্ড একটা ব্যাংক পূর্ণ করতে পারলে সেই ব্যাংকে শেডিউলড ব্যাংকের মর্যাদা দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের বাংলাদেশে দুই প্রকারের ব্যাংক রয়েছে, একটা শেডিউলড, একটা হচ্ছে নন শেডিউলড। নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেগুলো পূর্ণ করতে পারলে সেটাকে বলা হয় শেডিউলড ব্যাংক। সো আমাদের বাংলাদেশে এতদিন যাবৎ কি ছিল, শেডিউলড ব্যাংকের অনেকগুলো শেডিউলড ব্যাংক ছিল, কিন্তু সেগুলো ডিজিটাল না। কিন্তু ডিজিটাল ব্যাংকের মধ্যে এই শেডিউলড ব্যাংক প্রথম হয়েছে এই নগদ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো কি হলো? কান্ট্রিজ, দেশের ফার্স্ট শেডিউলড, প্রথম শেডিউলড ডিজিটাল ব্যাংক, প্রথম শেডিউলড ডিজিটাল ব্যাংক হয়ে উঠেছে। তাহলে এখান থেকে যদি আমরা পার্টস অফ স্পিচগুলো দেখি, নগদ ডিজিটাল ব্যাংক এটা হচ্ছে ফর্ম ইউনিটে নাউন ফ্রেজ, ফাংশন ইউনিটে এই ভার্বের সাবজেক্ট হয়েছে। তারপর বিকামস এটা হচ্ছে আমাদের ভার্ব, যেটা এখানে প্রেডিকেট হিসেবে কাজ করছে। আবার কান্ট্রিজ ফার্স্ট শেডিউলড ডিজিটাল ব্যাংক এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু এখানে এটা কাজ করছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, কারণ এই যে বিকামস এটা কিন্তু এখানে বি ভার্ব। যদি বলা হয় যে নগদ ডিজিটাল ব্যাংক কি, নগদ ডিজিটাল ব্যাংকটা কিন্তু এই যে কান্ট্রিজ ফার্স্ট শেডিউলড ডিজিটাল ব্যাংক, আবার কান্ট্রিজ ফার্স্ট শেডিউলড ডিজিটাল ব্যাংকটা কি, সেটাই হচ্ছে কিন্তু নগদ ডিজিটাল ব্যাংক। এই কারণেই এই কান্ট্রিজ থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত এটা নাউন ফ্রেজ, ফর্ম ইউনিটে, ফাংশন ইউনিটে হচ্ছে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। সো আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে দেশের প্রথম শেডিউলড ডিজিটাল ব্যাংকের স্থান দখল করে নিয়েছে নগদ ডিজিটাল ব্যাংক। তারপর আমাদের দ্বিতীয় যে বাক্য সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কোম্পানি টু রিসিভ আ ডিজিটাল ব্যাংক লাইসেন্স গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক বিবি। সো খেয়াল করুন, এটাও খুব সিম্পল একটি বাক্য। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, পুরোটি হচ্ছে আমাদের সাবজেক্ট, যেটা নাম। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি কি হয়েছে, কি করেছে? হ্যাজ বিকাম, হয়ে উঠেছে। এখানে দেখুন, পূর্বের যে বাক্যটি ছিল হেডলাইনে, সেখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে লেখা হয়েছে, এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হ্যাজ বিকাম, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? যখন অতীতে কোনো কাজ হয়েছে, বর্তমানে তার প্রাসঙ্গিকতা রয়েছে, বা বর্তমানেও তা চলছে, তার যে ফলাফল সেটা বর্তমানে রয়েছে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এটা যে দেশের প্রথম শেডিউলড ব্যাংকের যে তকমা পেয়েছে, এটা কিন্তু এখনও আছে, এই কারণেই কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি হ্যাজ বিকাম, হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? দ্য ফার্স্ট কোম্পানি, সর্বপ্রথম কোম্পানি হয়ে উঠেছে। কিসের ক্ষেত্রে কোম্পানি? প্রথম কোম্পানি। টু রিসিভ আ ডিজিটাল ব্যাংক লাইসেন্স, একটি ডিজিটাল ব্যাংক লাইসেন্স গ্রহণে বা গ্রহণের ক্ষেত্রে। খেয়াল করুন, এই যে টু রিসিভ এটা কিন্তু এই কোম্পানিকে মডিফাই করছে, যে কোম্পানি প্রথম কোম্পানি হয়েছে কিসের ক্ষেত্রে? কোম্পানি টু রিসিভ
আ ডিজিটাল ব্যাংক লাইসেন্স, একটি ডিজিটাল ব্যাংক লাইসেন্স গ্রহণে প্রথম কোম্পানি হয়ে উঠেছে। তারপর বলা হচ্ছে যে এই যে গিভেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম গিভ ভার্বের, ঠিক আছে, এটা এই লাইসেন্স ভার্বকে মডিফাই করছে। যে লাইসেন্স সেটা কীরকম, গিভেন যেটা দেয়া হয়েছে, কার কর্তৃক দেওয়া হয়েছে, বাই দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক। এবং এই যে বিবি এটা এই বাংলাদেশ ব্যাংককে সংক্ষেপে লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের যদি পার্টস অফ স্পিচগুলো দেখি, নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি পুরোটি নাম, নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে রয়েছে। হ্যাজ বিকাম এটা হচ্ছে আমাদের ভার্ব, যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। তারপর দ্য ফার্স্ট কোম্পানি এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, যেটা এই নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এই সাবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তারপর টু রিসিভ আর ডিজিটাল ব্যাংক লাইসেন্স এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, যেটা এই কোম্পানি নাউনকে মডিফাই করছে। গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক বিবি এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা এই লাইসেন্সকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক বিবি কর্তৃক প্রদত্ত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রাপ্ত প্রথম কোম্পানি হয়ে উঠেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য বিবি টুডে লিস্টেড নগদ ডিজিটাল অ্যাজ আ শেডিউলড ব্যাংক অ্যাকর্ডিং টু আ নোটিস অফ দ্য ব্যাংকিং ওয়াচডগ। সো খেয়াল করুন, দ্য বিবি ওই যে বললাম দ্য বাংলাদেশ ব্যাংক সংক্ষেপে লেখা হয়েছে। সো বাংলাদেশ ব্যাংক কি করেছে, দ্য বিবি বাংলাদেশ ব্যাংক টুডে আজ লিস্টেড তালিকাভুক্ত করেছে। কাকে তালিকাভুক্ত করেছে, নগদ ডিজিটালকে তালিকাভুক্ত করেছে। কি হিসেবে তালিকাভুক্ত করেছে, পরে বলা হচ্ছে অ্যাজ আ শেডিউলড ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে। এই যে কথাটি বলা হলো, তথ্যটি দেওয়া হলো, সেটা কার মতে, কোন তথ্য অনুসারে, পরে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু অনুসারে, কি অনুসারে, আর নোটিস একটি বিজ্ঞপ্তি অনুসারে। এখন বিজ্ঞপ্তিটা আবার কোথাকার বিজ্ঞপ্তি, অফ দ্য ব্যাংকিং ওয়াচডগের বিজ্ঞপ্তি অনুসারে। এখন ওয়াচডগের অর্থ কি, ওয়াচডগের আক্ষরিক অর্থ হচ্ছে যে প্রহরী বা প্রহরী কুকুর, কিন্তু ওয়াচডগ দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি বা সংস্থা বা যে কোনো সত্তা যেটা কোনো কিছু পরিদর্শন করে, পর্যবেক্ষণ করে, দেখাশোনা করে, রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে, এমন ব্যক্তি, সংস্থা বা যে কোনো সত্তাকে ওয়াচডগ বলা হয়। সেখানে ব্যাংকিং ওয়াচডগ দ্বারা বোঝানো হচ্ছে যে ব্যাংকিং নিয়ন্ত্রক যে কোনো একটা সংস্থা, ঠিক আছে, ব্যাংকের যে কার্যক্রম যে দেখাশোনা করে, এই নিয়ন্ত্রণ করে, এমন একটা সংস্থা রয়েছে যেটাকে ওয়াচডগ বলা হচ্ছে এখানে। সো কী হলো, অ্যাকর্ডিং টু আ নোটিস একটি বিজ্ঞপ্তি অনুসারে, বিজ্ঞপ্তি কোথাকার বিজ্ঞপ্তি, অফ দ্য ব্যাংকিং ওয়াচডগের বা ব্যাংকিং নিয়ন্ত্রণ সংস্থার একটি বিজ্ঞপ্তি অনুসারে। তাহলে যদি আমরা এখানে যদি পার্টস অফ স্পিচগুলো দেখি, দ্য বিবি নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট, টুডে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যেটা এই লিস্টেড ভার্বকে মডিফাই করছে। তারপর নগদ ডিজিটাল এটা হচ্ছে আমাদের অবজেক্ট, কারণ এই লিস্টেড ভার্বটি ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। তারপর অ্যাজ আ শেডিউলড ব্যাংক এই অংশটি হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই নগদ ডিজিটাল নাউন ফ্রেজকে মডিফাই করছে। তারপরে অংশ হচ্ছে অ্যাকর্ডিং টু আ নোটিস অফ দ্য ব্যাংকিং ওয়াচডগ, এই পুরোটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই ভার্বকে মডিফাই করছে বা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। অনেক সময় একটা প্রিপোজিশনাল ফ্রেজ বা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো কিন্তু একটা পুরো ক্লজকে বা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। সো এই যে অ্যাকর্ডিং টু আ নোটিস অফ দ্য ব্যাংকিং ওয়াচডগ এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, যেটা এই পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। পুরো সেন্টেন্সের যে তথ্য সেটা কিসের অনুসারে, কোন তথ্য অনুসারে, সূত্র অনুসারে, সেটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু আ নোটিস একটি বিজ্ঞপ্তি অনুসারে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার একটি বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ব্যাংক আজ নগদ ডিজিটালকে একটি তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে উই have been advocating for a digital bank to transform Bangladesh into a smart economy through cashless transactions. Tanvir Mishuk, founder and CEO of Nagad Ltd, said after receiving the license at a program at the Bangladesh Bank headquarters in Dhaka. So খেয়াল করুন, we have been advocating, এখানে প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের কিন্তু 4টি টেন্স আপনারা জানেন। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় কখন? যখন অতীতকাল থেকে শুরু করে বর্তমানে কোনো কাজ এখনও চলছে, হয়ে আসছে, ঘটছে, ঠিক আছে, সেরকম সিচুয়েশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সো এই যে অ্যাডভোকেটের যে কাজ, এটা কিন্তু অতীতকাল থেকেই তারা করে আসছে, এখনও করছে, এই কারণেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। আর এই যে অ্যাডভোকেট শব্দটি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার নাউন হিসেবেও ব্যবহৃত হয়। নাউন হলে তো অবশ্যই জানেন উকিল বলে, আর অ্যাডভোকেট ভার্ব হিসেবে হলে কোনো কাজকে সমর্থন করা, কোনো কিছু সম্পাদন করার জন্য চেষ্টা করা, কোনো কাজের প্রয়াস চালিয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুকে সমর্থন করা ইত্যাদি অর্থে অ্যাডভোকেট শব্দটি ব্যবহার হয়। সো এখানে কি হবে? উই হ্যাভ বিন অ্যাডভোকেটিং, আমরা সমর্থন করে আসছি, আমরা কাজ করে আসছি, আমরা চেষ্টা করে আসছি, এরকম অর্থ। সো উই হ্যাভ বিন অ্যাডভোকেটিং, আমরা চেষ্টা করে আসছি, কাজ করে আসছি। কিসের জন্য কাজ করে আসছি? ফর আ ডিজিটাল ব্যাংক, একটি ডিজিটাল ব্যাংকের জন্য চেষ্টা করে আসছি, চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো? উই হ্যাভ বিন অ্যাডভোকেটিং, আমরা কাজ চালিয়ে যাচ্ছি, ফর আ ডিজিটাল ব্যাংক, একটি ডিজিটাল ব্যাংকের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এই যে ডিজিটাল ব্যাংকের জন্য কাজ চালিয়ে যাচ্ছি, কেন কাজ চালিয়ে যাচ্ছি? পরে বলা হচ্ছে টু ট্রান্সফর্ম বাংলাদেশ, বাংলাদেশকে পরিবর্তন করতে, বাংলাদেশকে নিয়ে যেতে, কোথায় নিয়ে যেতে? ইন আ স্মার্ট ইকোনমি, একটি স্মার্ট ইকোনমিতে বা অর্থনীতিতে নিয়ে যেতে। খেয়াল করুন বিষয়গুলো। টু ট্রান্সফর্ম বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে যেতে, কোথায় নিয়ে যেতে? ইনটু আ স্মার্ট ইকোনমি, একটি স্মার্ট অর্থনীতিতে নিয়ে যেতে। এই যে স্মার্ট অর্থনীতিতে নিয়ে যাবে, সেটার মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে থ্রু অর্থ হচ্ছে মাধ্যম। কিসের মাধ্যম? ক্যাশলেস ট্রানজ্যাকশনস। ক্যাশলেস মানে হচ্ছে যে নগদ, যে আমরা টাকা ব্যবহার করি, এই টাকা মুক্তভাবে বা অর্থমুক্তভাবে, নগদ অর্থমুক্ত কিসের মাধ্যমে? ট্রানজ্যাকশন মানে লেনদেন, ট্রানজ্যাকশন অর্থ হচ্ছে লেনদেন। সো একত্রে হবে ক্যাশলেস ট্রানজ্যাকশনস, অর্থ হবে নগদ অর্থবিহীন লেনদেন, নগদ অর্থবিহীন লেনদেন। সো থ্রু ক্যাশলেস ট্রানজ্যাকশনস, নগদ অর্থবিহীন লেনদেনের মাধ্যমে কি করছি? উই হ্যাভ বিন অ্যাডভোকেটিং ফর আ ডিজিটাল ব্যাংক, একটি ডিজিটাল ব্যাংকের জন্য কাজ করে আসছি। তারপর এই যে কথাটি বলা হলো, দেখুন এখানে দুই পাশে কিন্তু ইনভার্টেড কমা দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এটা ডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচের মধ্যে রিপোর্টেড স্পিচ থাকে এবং রিপোর্টিং স্পিচও থাকে, মানে রিপোর্টিং ভার্বটা থাকে বা সেন্টেন্স থাকে। সেটা কিন্তু অনেক সময় আগেও আসে, পরেও আসে, এখানে কিন্তু পরে এসেছে। দেখুন এই যে কথাটি বলা হলো, সেটাকে বলেছে তানভীর আমিশুক। কি করেছে? এই যে তানভীর আমিশুক নামটা, এখানে ভার্বটা কিন্তু এই যে এখানে খেয়াল করুন, সেইট, তানভীর আমিশুক সেইট। মানে এই যে পূর্বের কথাটি বলা হলো, এই পুরো কথাটি, এই যে উই থেকে শুরু ট্রানজ্যাকশনস পর্যন্ত, এই কথাটি কে বলেছে? তানভীর আমিশুক সেইট, তানভীর আমিশুক বলেছে। এখন মাঝখানের অংশটি হচ্ছে অ্যাপোজিটিভ দিয়ে যে কোনো নাম সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযোজন করা হয়। এই যে তানভীর আমিশুক, তিনি কে? আমরা কিন্তু তাকে চিনি না, এই কারণে মাঝখানে অ্যাপোজিটিভ দিয়ে বলা হচ্ছে যে ফাউন্ডার অ্যান্ড সিইও, প্রতিষ্ঠাতা এবং সিইও, কিসের প্রতিষ্ঠাতা এবং সিইও? অফ নগদ এলটিডি, নগদ লিমিটেডের। সো নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও তানভীর আমিশুক কি করেছে? সেইড, বলেছে, এই কথাগুলো বলেছে। এখন বলেছে, কখন বলেছে সেটা আবার পরে বলা হচ্ছে যে আফটার রিসিভিং, গ্রহণের পর। কি গ্রহণের পর? দ্য লাইসেন্স, এই লাইসেন্স গ্রহণের পর। এই যে লাইসেন্স গ্রহণ করেছে সেটা কোথায়? অ্যাজ আ প্রোগ্রাম, একটি কর্মসূচিতে। কর্মসূচি আবার কোথায়? কর্মসূচি হচ্ছে অ্যাট বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার্স, বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার্স। এবং এই যে ব্যাংক হেডকোয়ার্টার্স, সেটা আবার কোথায়? ইন ঢাকায়। তাহলে এখানে যদি আমরা পার্টস স্পিচগুলো দেখি, খেয়াল করুন, উই হচ্ছে এটা প্রোনাউন, যেটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। হ্যাভ বিন অ্যাডভোকেটিং, যেটা ভার্ব ফ্রেজ, এখানে প্রেডিকেট হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে ফর আ ডিজিটাল ব্যাংক, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে আমরা সমর্থন করে আসছি, কাজ করে আসছি, কেন, কার জন্য, কিসের জন্য কাজ করে আসছি, বলা হচ্ছে ফর আ ডিজিটাল ব্যাংক, একটি ডিজিটাল ব্যাংকের জন্য। তারপর বলা হচ্ছে টু ট্রান্সফর্ম বাংলাদেশ ইনটু আ স্মার্ট ইকোনমি, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, যেটা কাজ করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। মানে ফর্ম ইউনিটে এটা ইনফিনিটিভ, কিন্তু এটা ফাংশন ইউনিট হচ্ছে অ্যাডভার্ব। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে আমরা
যে ডিজিটাল ব্যাংকের জন্য কাজ করে যাচ্ছি, কেন কাজ করে যাচ্ছি, এটা উত্তর দিচ্ছে যে টু ট্রান্সফর্ম বাংলাদেশ ইন্টু আ স্মার্ট ইকোনমি, বাংলাদেশকে স্মার্ট ইকোনমিতে নিয়ে যেতে। সো এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় সেটা হয় অবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় সাবজেক্ট। বাকি যতগুলো প্রশ্ন হতে পারে কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণ, কতটুকু, কত সংখ্যক, এই সবগুলো উত্তর যে শব্দের মাধ্যমে, যে ফ্রেজের মাধ্যমে পাবো সেগুলোই হচ্ছে আমাদের অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এখানে ভার্বকে প্রশ্ন করছি যে আমরা ডিজিটাল ব্যাংকের জন্য কাজ করে যাচ্ছি, কেন কাজ করে যাচ্ছি, এই কেনর উত্তরটা কিন্তু এই ইনফিনিটিভ দিয়েছে, এই কারণে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এর ভার্বকে মডিফাই করছে। তারপর বলা হচ্ছে থ্রু ক্যাশলেস ট্রানজ্যাকশনস, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। মানে ফর্ম ইউনিটে প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশন ইউনিটে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর বলা হচ্ছে তানভীর আমি সুখ, নাউন, এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ভার্ব হচ্ছে সেড। আর ফাউন্ডার অ্যান্ড সিইও অফ নগদ এলটিডি, এটা হচ্ছে নাউন ফ্রেজ যেটা অ্যাপোজিটিভের কাজ করছে। তারপর আফটার রিসিভিং, এখানে খেয়াল করুন এগুলো, এই যে আফটার রিসিভিং থেকে ঢাকা পর্যন্ত এই পুরোটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ তানভীর মিশুক বলেছে, কখন বলেছে, এই যে কখন বলেছে এই সময়টা কিন্তু পুরো ফ্রেজ থেকে পাওয়া যাচ্ছে যে আফটার রিসিভিং দ্য লাইসেন্স গ্রহণের পর কোথায় গ্রহণ করেছে ইত্যাদি মাঝখানে বলা হয়েছে। সো এগুলো যদি একটু ভেঙে বলি, দেখুন আফটার রিসিভিং, আফটার প্রিপোজিশন, রিসিভিং এটা হচ্ছে জিরান্ট, নাউনের মতো কাজ করছে কারণ এটা প্রিপোজিশনের পরে এসেছে। দ্য লাইসেন্স এটা হচ্ছে আমাদের নাউন যেটা এই রিসিভিং নন ফিনিট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার অ্যাজ আ প্রোগ্রাম এটাও প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে কিসের, রিসিভিং, মানে গ্রহণ করেছে, কোথায় গ্রহণ করেছে, এটা প্রোগ্রামে। তারপর বলা হচ্ছে অ্যাট বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার্স, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই প্রোগ্রামকে মডিফাই করছে অ্যাডজেক্টিভের মতো করে, অ্যাডজেক্টিভ হিসেবে। মানে ফর্ম ইউনিটে প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশন ইউনিটে অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনকে মডিফাই করছে। আবার ইন ঢাকা এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, ফর্ম ইউনিটে, ফাংশন ইউনিটে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা এই যে বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার্স এটাকে মডিফাই করেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুক ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে লাইসেন্স গ্রহণের পর বলেন, নগদ অর্থমুক্ত লেনদেনের মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট অর্থনীতিতে নিয়ে যেতে একটি ডিজিটাল ব্যাংক নির্মাণে কাজ করে যাচ্ছি। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য রেগুলেটর গেভ দ্য ফাইনাল অ্যাপ্রুভাল ফর নগদ অন May 28 after it met the criteria mentioned in the letter of intent LOI handed over to it in October last year. So খেয়াল করুন দ্য বোর্ড মানে কি, বোর্ডের আক্ষরিক অর্থ হচ্ছে তক্তা বা কাঠ, কিন্তু বোর্ড দ্বারা আমরা বুঝি যে কোনো সরকারি বিভাগ বা যে কোনো পরিষদ, সংস্থা, এরকম সেন্স থেকে কিন্তু আমরা বোর্ডের অর্থ জানি। সো বোর্ডের অর্থ এখানে আমাদের হবে পরিষদ, দ্য বোর্ড পরিষদ। কিসের পরিষদ? অফ ডিরেক্টরস, ডিরেক্টর মানে ডিরেক্ট থেকে ডিরেক্টর মানে পরিচালক, তাহলে আক্ষরিক অর্থ যদি হয় যে দ্য বোর্ড অফ ডিরেক্টরস পরিচালকদের পরিষদ। তারপরে অংশ হচ্ছে যে অফ রেগুলেটর এসেছে রেগুলেট থেকে, রেগুলেট মানে কি কোনো কিছু নিয়ন্ত্রণ করা, আর রেগুলেটর নিয়ন্ত্রক, তাহলে কি হবে আক্ষরিক অর্থ যদি ধরি আমরা যে নিয়ন্ত্রকের পরিচালকদের সংস্থা বা পরিষদ, নিয়ন্ত্রকের পরিচালকদের সংস্থা বা পরিষদ। এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে বলি বাংলায়, যে এখানে যে নিয়ন্ত্রক বললাম, নিয়ন্ত্রক দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি না, এটাও আসলে একটা সংস্থা উদ্দেশ্য। এই কারণে আমরা বলবো যে নিয়ন্ত্রক সংস্থার পরিচালকদের পরিষদ বললেও একই কথা, আবার পরিচালক পরিষদ বললেও কিন্তু একই কথা, আবার পরিচালনা পরিষদ বললেও কিন্তু একই কথা। মানে জাস্ট বাংলার মধ্যে একটু পরিবর্তন, সুন্দর অনুবাদের জন্য, ঠিক আছে, মার্জিত অনুবাদের জন্য। তাহলে আক্ষরিক অর্থ হলো যে নিয়ন্ত্রক পরিচালকদের সংস্থা বা পরিষদ, আর সুন্দরভাবে বললে যে নিয়ন্ত্রক সংস্থার পরিচালনা পরিষদ বা নিয়ন্ত্রক সংস্থার পরিচালক পরিষদ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য রেগুলেটর পুরোটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, যেটা এখানে সাবজেক্ট। ঠিক আছে, সো নিয়ন্ত্রক সংস্থার পরিচালনা পরিষদ, সাবজেক্ট কি করেছে, গেভ দিয়েছে, কি দিয়েছে, দ্য ফাইনাল অ্যাপ্রুভাল চূড়ান্ত অনুমোদন দিয়েছে,
কিসের অনুমোদন? ফর নগদ, নগদের জন্য। সো এখানে খেয়াল করুন বিষয়টি হচ্ছে যে এই যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে, চূড়ান্ত অনুমোদনটা কিন্তু নগদকেই দিয়েছে। কিন্তু আমরা জানি যে এই গিভ ভার্বের সাথে যাকে দেওয়া হয় তার পূর্বে একটা টু ব্যবহার করা হয়, যে আই গিভ ইট টু ইউ, আই গিভ ইট টু ইউ, আমি এটা তোমাকে দিলাম। কিন্তু এখানে দেখুন এই যে ফাইনাল অ্যাপ্রুভাল টু নগদ এরকম হওয়ার কথা ছিল, এরকম না, এখানে না হওয়ার কারণ হচ্ছে যে গিভ ভার্বের সাথে যে টু ব্যবহার করা হয় বা গিভের যে সেন্স, ঠিক আছে, মানে কোনো একটা অবজেক্ট কারো হাতে যখন আপনি তুলে দিবেন, ঠিক আছে, কারো সরাসরি হাতে দিলেন, এটাকে বলা হয় যে গিভ সামথিং টু সামওয়ান, ঠিক আছে। কিন্তু এই যে ফাইনাল অ্যাপ্রুভাল, চূড়ান্ত যে অনুমোদন, এই অনুমোদনটা কিন্তু অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই, মানে কোনো কিছু কারো এই অ্যাপ্রুভালটা একজনের হাত থেকে আরেকজনের হাতে দেওয়া হয় না। গিভের সাথে টু ব্যবহার করা হলে বোঝানো হয় যে এখানে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, একটা জিনিস কেউ কারো হাত থেকে আরেকজনের হাতে দিল। কিন্তু এই অনুমোদনের ক্ষেত্রে কিন্তু এই হাতের কাজটা থাকে না, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি এটা কিন্তু থাকে না। এই কারণে টু ব্যবহার না করে ফর ব্যবহার করা হয়েছে, যে এই যে অনুমোদন, এই অনুমোদনটা কিন্তু আসলে অনুমোদনটা নগদের জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কারণে ফর ব্যবহার করা হয়েছে, টু ব্যবহার করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন সেন্সটি। সো আপনারা চেষ্টা করবেন সবসময় একটু সেন্স দিয়ে বোঝার জন্য। সেন্স দিয়ে যদি আপনি বুঝেন, ঠিক আছে, মুখস্থ ব্যতীত, মানে যদি মুখস্থ করে নেন তাহলে দেখা যাবে আপনি এক সিচুয়েশন, বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে পড়বেন, অনুবাদ করতে পারবেন না। কিন্তু সেন্স দিয়ে যদি বোঝেন যে আসলে এটা এখানে কেন হলো, টু তো হওয়ার কথা ছিল, মানে আপনি সমালোচনার দৃষ্টিতে যখন একটা লেখা পড়বেন তখন দেখবেন যে আপনার এই রিডিং স্কিল, রাইটিং স্কিলটা অনেক ডেভেলপ হবে। আমাদের একজন উস্তাদ ছিল যার নাম হচ্ছে আবু তাহের মিসবা, মাদ্রাসা স্টুডেন্ট। তিনি বলতেন যে যখনই কোনো একটা লেখা তুমি পড়বে তখনই ওটা সমালোচনার দৃষ্টিতে পড়বে, যে হয়তো ভুল করেছে, এরকম হলো কেন, আচ্ছা এখানে ফর ব্যবহার করা হয়েছে, টু দিলে কি হতো, টু কেন দেওয়া হয়নি, বা অন্য প্রিপোজিশন দিলে কী হতো, অন্য প্রিপোজিশন কেন দেওয়া হয়নি, এরকম সমালোচনার দৃষ্টিতে, সমালোচনার মনোভাব নিয়ে যখন আপনি পড়বেন তখন দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এভাবে পড়লে, সেন্স দিয়ে বুঝলে যে কোনো এডিটোরিয়াল, যে কোনো আর্টিকেল আপনি অনুবাদ করতে পারবেন। ওই একটা যে মুখস্থ করেছেন সেটার উপর যদি আপনি ধরে বসে থাকেন তাহলে বিভিন্ন রকম সেন্সে কিন্তু বিভিন্ন সময় ব্যবহার হয়, সেটা আপনি বুঝবেন না। সো খেয়াল করুন যে গেভ দিয়েছে, কি দিয়েছে, দ্য ফাইনাল অ্যাপ্রুভাল, চূড়ান্ত অনুমোদন, ফর নগদের, মানে নগদকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কোন দিন দিয়েছে? অন মে 28, মে মাসের 28 তারিখে। কখন দিয়েছে? আফটার ইট মেট, এই ইট দ্বারা উদ্দেশ্য আবার নগদ, যে ইট মেট। এখন এই মেট ভার্বটা আবার মিট থেকে এসেছে। মিটের অনেক রকম অর্থ রয়েছে, আক্ষরিক অর্থ হচ্ছে যে সাক্ষাৎ করা, কিন্তু আপনি লংম্যান ডিকশনারি সার্চ করে দেখতে পাবেন যে সেখানে অর্থ আছে যে টু অ্যাচিভ, টু ফুলফিল অর টু স্যাটিসফাই, মানে কোনো কিছু অর্জন করা, কোনো কিছু পূর্ণ করা, কোনো কিছু কাউকে সন্তুষ্ট করা, ঠিক আছে। সো এখানে পূর্ণ করার অর্থে ব্যবহৃত হয়েছে, যে ইট আফটার পরে, কিসের পরে? ইট মেট, এটি পূর্ণ করেছিল বা পূর্ণ করেছে। কি পূর্ণ করেছে? দ্য ক্রাইটেরিয়া, মানদণ্ড পূর্ণ করেছে। এই মানদণ্ডগুলো কোথায় লিখিত? বলা হচ্ছে যে মেনশনড। এখানে খেয়াল করুন এই মেনশন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই ক্রাইটেরিয়াকে অ্যাডজেক্টিভ হিসেবে মডিফাই করছে। যে ক্রাইটেরিয়া, মানদণ্ড, মেনশনড, উল্লেখিত কোথায়? ইন দ্য লেটার অফ ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্টে। এখন লেটার অফ ইন্টেন্ট বা ইন্টেন্ট লেটারটা কি? ইন্টেন্ট লেটার হচ্ছে যে কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে প্রথমে যে ইচ্ছাপত্র, মানে আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাচ্ছি, এই কারণে আমি আপনাকে একটা প্রস্তাব দিয়ে একটা পত্র লিখলাম, সেটাকে বলা হয় লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্র বা ইন্টেন্ট লেটার। আবার বড় কোনো চুক্তি করা হবে, সেটার নিশ্চয়তা স্বরূপ প্রথমে যে একটা চুক্তি করা হয়, যে একটা লেটার লেখা হয়, সেটাকে বলা হয় লেটার অফ ইন্টেন্ট বা ইন্টেন্ট লেটার বা LOI। সো বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া, মানদণ্ড পূর্ণ করার পর মানদণ্ডগুলো কোথাকার? মেনশনড, উল্লেখিত, ইন দ্য লেটার অফ ইন্টেন্ট, ইন্টেন্ট লেটারে বা ইচ্ছাপত্রে উল্লেখিত। তারপর বলা হচ্ছে হ্যান্ডেড ওভার। এখানেও খেয়াল করুন এই যে হ্যান্ডেড ওভার, এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই লেটার অফ ইন্টেন্টকে মডিফাই করছে অ্যাডজেক্টিভের মতো করে। যে লেটার অফ ইন্টেন্ট, ইচ্ছাপত্র, সেটাকে কি করা হয়েছে? হ্যান্ডেড ওভার, হস্তান্তর করা হয়েছিল বা হস্তান্তরকৃত, কার নিকট? টু ইট, নগদের নিকট। কখন হস্তান্তরকৃত? ইন অক্টোবর লাস্ট ইয়ার, গত বছরের অক্টোবরে। তাহলে যদি আমরা এখানে পার্টস অফ স্পিচগুলো দেখি, দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য রেগুলেটর, এটা হচ্ছে পুরোটা নাউন ফ্রেজ, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। গেভ ভার্ব, যেটা এখানে প্রেডিকেট হিসেবে কাজ করছে। তারপর
দ্য ফাইনাল অ্যাপ্রুভাল এটা হচ্ছে আমাদের অবজেক্ট গিভ ভার্বের। ফর নগদ এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই ফাইনাল অ্যাপ্রুভালকে মডিফাই করছে। অন May 28 এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ফর্ম ইউনিটে। ফাংশন ইউনিটে হচ্ছে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা এই গিভ ভার্বকে মডিফাই করছে। তারপর আফটার ইট মেট থেকে শুরু করে এই যে ইয়ার পর্যন্ত এই পুরোটা কিন্তু একটা ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হয়ে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? কারণ হচ্ছে যে এই যে গিভ, ঠিক আছে, চূড়ান্ত অনুমোদন দিয়েছে, কখন অনুমোদন দিয়েছে এটার কিন্তু সময় নির্দেশ করছে কোন ক্লজটি? এই যে ক্লজটি, যে আফটার। এটা এই নগদ কিছু মানদণ্ড পূর্ণ করার পর, যেহেতু এটা সময় নির্দেশ করছে এই কারণে এটা হবে এই অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে আফটার হচ্ছে আমাদের এখানে কনজাংশন, ইট হচ্ছে প্রোনাউন যেটা সাবজেক্ট, এবং মেট ভার্ব যেটা প্রেডিক্ট হিসেবে কাজ করছে। দ্য ক্রাইটেরিয়া হচ্ছে অবজেক্ট মেনশনড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা ক্রাইটেরিয়ার মডিফায়ার হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ। ইন দ্য লেটার অফ ইন্টেন্ট এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে এই মেনশন নন ফিনিট ভার্বের। হ্যান্ডেড ওভার এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা লেটার অফ ইন্টেন্ট এটার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। টু ইট এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ যেটা হ্যান্ডেড ওভার এটার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। ইন অক্টোবর লাস্ট ইয়ার এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা হ্যান্ডেড ওভার এর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে গত বছর অক্টোবরে নগদের নিকট হস্তান্তরকৃত ইচ্ছাপত্রে উল্লেখিত মানদণ্ড পূরণের পর নিয়ন্ত্রণ সংস্থার পরিচালনা পরিষদ গত 28 মে নগদকে চূড়ান্ত অনুমোদন দিয়ে দেয়। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক হ্যাজ ইস্যুড 12.5 crore shares among 7 sponsors. Of them, 3 companies, Osiris Capital Partners USA, Blue Haven Ventures USA, and Finclusion Ventures Pte Ltd Singapore hold more than 10% shares. So খেয়াল নগদ ডিজিটাল ব্যাংক সাবজেক্ট কি করেছে? নগদ ডিজিটাল ব্যাংক হ্যাজ ইস্যুড, ইস্যু করেছে। এখন ইস্যুর অর্থ কি? ইস্যুর কিন্তু বিভিন্ন রকম অর্থ থাকে। কোনো কিছু সম্পাদন করা, কোনো কিছু কার্যকর করা, কোনো কিছু পূর্ণ করা, কোনো কিছু ঘটানো, ঠিক আছে, এরকম অর্থে ইস্যুটি ব্যবহার হয়, ইস্যু শব্দ ব্যবহার হয়। সো হ্যাজ ইস্যুড কার্যকর করেছে, কি কার্যকর করেছে বা সম্পাদন করেছে? 12 crore শেয়ার্স মানে 12 কোটি টাকা, 12.5 কোটি টাকার শেয়ার কি করেছে? ইস্যু করেছে, সম্পাদন করেছে, কার্যকর করেছে। কাদের মধ্যে? অ্যামাং 7 স্পন্সর্স, 7টি বা 7 জন স্পন্সরের মধ্যে। তারপর বলা হচ্ছে অফ দেম তাদের মধ্যে 3 কোম্পানিজ, 3টি কোম্পানি। দেখুন এই যে অফ দেম তাদের মধ্যে, এখানে এই যে 7টি স্পন্সর্স সেটাকেই কিন্তু বলা হচ্ছে অফ দেম তাদের মধ্যে কি 3 কোম্পানিজ, 3টি কোম্পানি। এই অংশটি আমাদের নাউন ফ্রেজ, এইটার এবং এই অংশটি সাবজেক্ট, এবং এই সাবজেক্টের ভার্বটা কিন্তু এই যে এখানে এসেছে হোল্ড। 3 কোম্পানিজ হোল্ড, 3টি কোম্পানি গ্রহণ করেছে। এখন 3টি কোম্পানি কি মাঝখানে যুক্ত করা হয়েছে? ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্স ইউএসএ, ব্লু হেভেন ভেঞ্চার্স ইউএসএ অ্যান্ড ফিনক্লুশন ভেঞ্চার্স পিটি এলটিডি সিঙ্গাপুর। সো এই বিষয়, এই যে স্ট্রাকচার আপনারা খেয়াল রাখবেন, যখন কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেক্ষেত্রে এই অতিরিক্ত তথ্যটি দেওয়ার জন্য কয়েকটি ফর্ম ব্যবহার করা হয়। বেশিরভাগ ব্যবহার করা হয় অ্যাপোজিটিভ, যেটা দুই পাশে কমা ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার কখনো কখনো দুই পাশে ব্র্যাকেট ব্যবহার করা হয়, কখনো কখনো এম ড্যাশ অ্যান্ড ড্যাশ ব্যবহার করা হয় দুই পাশে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা 2টি হাইফেন ব্যবহার করা হয়েছে উভয় পাশে, ঠিক আছে। সো এই 2টি হাইফেন উভয় পাশে ব্যবহার করে এই কোম্পানিজগুলো কি তাদের সম্পর্কে তথ্য দিচ্ছে, যে তাদের নামগুলো মাঝখানে বলে দিচ্ছে ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্স, ব্লু হেভেন ভেঞ্চার্স, ফিনক্লুশন ভেঞ্চার্স পিটি এলটিডি, ঠিক আছে। এই যে 3 কোম্পানিজ, 3টি কোম্পানি কী করেছে? হোল্ড, গ্রহণ করেছে। এখানে দেখুন এই যে হোল্ড ভার্বটি, আমি কিন্তু এখানে বলছি যে গ্রহণ করেছে, পাস্টের অনুবাদ করছি, কিন্তু এখানে কিন্তু তারা হেল্ড লেখেনি, পাস্ট সিম্পল লেখেনি বা প্রেজেন্ট পারফেক্টও লেখেনি, কিন্তু অনুবাদ করছি এরকম। তার কারণ হচ্ছে এই যে কোম্পানিগুলো এই শেয়ার ক্রয় করেছে, তাদের যে শেয়ার ক্রয় করেছে, শেয়ার ক্রয় করে অন্য কিছু হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না, বরং তারা ক্রয় করেছে, এটা এখন তাদের অধীনেই রয়েছে। মানে যখন কোনো একটা বিষয় অতীতে ঘটেছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে সেটা চলছে, ভবিষ্যতেও চলবে, ভবিষ্যতে থাকবে, এরকম ক্ষেত্রে
প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় অনেক সময়। এ কারণে যেহেতু এই যে তারা ক্রয় করেছে, ক্রয়ের বিষয়টি এখনও তাদের ক্রয়ের অধীনেই রয়েছে, তাদের নিজেদের অধীনে রয়েছে, এই কারণে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে। যে 3 কোম্পানিজ হোল্ড, তিনটি কোম্পানি গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? মোর দ্যান 10% শেয়ার্স, 10%-এরও বেশি শেয়ার গ্রহণ করেছে। সো আমাদের পার্টস অফ স্পিচগুলো দেখি যদি। নগদ ডিজিটাল ব্যাংক, যেটা নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করছে। হ্যাজ ইস্যুড ভার্ব ফ্রেজ প্রেডিকেট হিসেবে কাজ করছে। 12 crore শেয়ার্স পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে। অ্যামাং 7 স্পন্সর্স, যেটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। অফ দ্যাম প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কারণ এই যে 3 কোম্পানিজ, 3টি কোম্পানি, কোথাকার কোম্পানি, কেমন কোম্পানি? অফ দ্যাম, তাদের মধ্যে 3টি কোম্পানি। মানে এই অফ দ্যাম এই অংশটি আসলে এই যে 3 কোম্পানিজকে মডিফাই করছে। আর 3 কোম্পানি যেহেতু নাউন ফ্রেজ, এই কারণে অফ দ্যাম এটা হবে ফাংশন ইউনিটে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? সো এই যে স্ট্রাকচারটা, এটা খেয়াল রাখবেন যে বেশ কিছু এন্টিটি, বেশ কিছু নাম যদি আপনি বলে থাকেন, তারপর যদি সেখান থেকে কয়েকটির ব্যাপারে কিছু বলতে চান, তাহলে এইভাবে বলছেন অফ দ্যাম। ঠিক আছে? অফ দ্যাম, তাদের মধ্যে 3 কোম্পানিজ, 3টি কোম্পানি হোল্ড গ্রহণ করেছে। 3 কোম্পানির সাবজেক্ট হোল্ড ভার্ব, যেটা প্রেডিকেট হিসেবে কাজ করছে। মোর দ্যান 10% শেয়ার্স, এটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে নগদ ডিজিটাল ব্যাংক 7টি স্পন্সরের মধ্যে 12.5 কোটি টাকার শেয়ার বন্টন করে দিয়েছে। তার মধ্যে ওসাইরিস ক্যাপিটাল পার্টনার্স ইউএসএ, ব্লু হেভেন ভেঞ্চার্স ইউএসএ অ্যান্ড ফিনক্লুশন ভেঞ্চার্স পিটিই এলটিডি সিঙ্গাপুর নামের 3 কোম্পানি 10%-এরও বেশি শেয়ার ক্রয় করেছে। সো এই ছিল আজকের অনুবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কী ধরনের কন্টেন্ট আপনারা চান, কী ধরনের অনুবাদ চান। সো সকলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।